নিউজরুম লাইভে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিলা, সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর শর্মিষ্ঠার শুরুতেই আমাদের নিউজরুম লাইভের শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হবে, বড় মা বীণা পানি দেবী প্রয়াত তিনি। আজ সন্ধেবেলায় আমরা আপনাদের দেখিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে যান এবং তারপর তিনি ফিরে আসেন এবং তখনই তিনি জানিয়েছিলেন অত্যন্ত সংকটজনক তার পরিস্থিতি এবং এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে মৃত্যু হয়েছে বড় মার। কথা বলবো আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ্রের সঙ্গে। অভিজিৎ, এই মুহূর্তে ঠিক কি খবর রয়েছে? এই কিছুক্ষণ আগেই প্রয়াত হয়েছেন মতুয়া মহাসংঘের বড় মা বীণা পানি দেবী এবং সন্ধ্যেবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন সন্ধ্যে 6:30 নাগাদ। তিনি প্রায় 15 মিনিট ছিলেন মতুয়া মহাসংঘের বড় মায়ের সঙ্গে। তিনি দেখা করেন এবং তখনই তিনি জানিয়েছিলেন যে অবস্থা অত্যন্তই আশঙ্কাজনক, চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন এবং সেই অবস্থাতে দাঁড়িয়েও যেটা বারবার করে তিনি বলেছিলেন যে এসএসকেএম হাসপাতালে চিকিৎসকরা প্রচুর চেষ্টা চালাচ্ছেন, কিন্তু কিছুক্ষণ আগেই প্রয়াত হয়েছেন মতুয়া মহাসংঘের বড় মা বীণা পানি দেবী। মূলত তার যে লাংস ফাংশন করছিল না, সেই ক্ষেত্রে বলা যেতে পারে যে মূলত ফুসফুসে সংক্রমণের জন্যই কিন্তু মারা গেলেন বীণা পানি দেবী। এবং বলা যেতে পারে যে যা পরিস্থিতি মতুয়া সমাজের মধ্যে কিন্তু একটা শোকের ছায়া নেমেছে। গত 3 দিন ধরেই অর্থাৎ রবিবার সন্ধ্যে থেকেই যেভাবে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মতুয়া মহাসংঘের বড় মা বীণা পানি দেবী এবং তার ফুসফুসে সংক্রমণ, নিউমোনিয়া, বার্ধক্যজনিত রোগ, বিভিন্ন সমস্যা ছিল এবং আগেও আমরা দেখেছি বেশ কয়েকবার তাকে বেসরকারি। অভিজিৎ, এই প্রসঙ্গে জানতে চাইবো যে বড় মা বীণা পানি ঠাকুরের শেষকৃত্যের বিষয়ে কোনো খবর রয়েছে? হ্যাঁ, আরেকবার যদি প্রশ্নটা করেন। বীণা পানি ঠাকুর প্রয়াত হয়েছেন বড় মা, তার শেষকৃত্য কিভাবে হবে, কবে হবে, সেই সংক্রান্ত কোনো তথ্য রয়েছে? না, এখনো পর্যন্ত এই বিষয়টা পুরোটাই মতুয়া মহাসংঘের পক্ষ থেকে ঠিক করা হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে এসএসকেএম হাসপাতালে আবারও এসেছিলেন এবং তিনি মতুয়া মহাসংঘের সঙ্গে তিনি পুরো কথা বলবেন। সেখানকার কার্যকরী সমিতির সঙ্গে কথা বলার পরই এই বিষয়ে পুরো সিদ্ধান্ত নেওয়া হবে। এই মুহূর্তে কারা এসএসকেএম এ উপস্থিত হয়েছেন একটু যদি সেই সংক্রান্ত জানা যায় এবং তার পরিবারের তরফ থেকে স্বাভাবিক এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে যে প্রয়াত হয়েছেন বীণা পানি দেবী, শেষ মুহূর্তে চিকিৎসকরা কি জানাচ্ছেন? এই মুহূর্তে এখানে এসএসকেএম হাসপাতালে খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা তিনিও উপস্থিত হলেন। কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা তিনিও উপস্থিত হয়েছেন। তবে সব মিলিয়ে এটা বলা যেতে পারে যে মতুয়া মহাসংঘের বড় মা বীণা পানি দেবীর গত বেশ কয়েকদিন ধরে যেভাবে অসুস্থতা ছিল এবং এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু সমস্ত কিছু ব্যর্থ করে কিছুক্ষণ আগেই প্রয়াত হয়েছেন মতুয়া মহাসংঘের বড় মা বীণা পানি দেবী। অভিজিৎ, আজকে কি রাত্রিবেলা তার দেহ এসএসকেএম এই থাকবে? সেই বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ এটা প্রশাসনের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে এবং এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরাও এই বিষয়ে কথা বলছেন যে এসএসকেএম হাসপাতালে রাখা হবে নাকি পিস হাভেনে রাখা হবে। সেই বিষয়টা পুরো কিন্তু এখনো পুরো সমানে, কারণ কিছুক্ষণ আগেই এই প্রয়াণ হয়েছে, তার ফলে পুরোটাই এখন সমস্ত কিছু প্রশাসনিক মহলে সিদ্ধান্ত নেওয়া হবে এবং মতুয়া মহাসংঘের পরিবারের সঙ্গে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আগামীকাল কি কি কর্মসূচি থাকছে, কিভাবে নিশ্চয়ই বড় মাকে শ্রদ্ধা জানাতে অগুন্তি মানুষজন আসবেন, সেক্ষেত্রে কি ধরনের পরিকল্পনা রয়েছে সে সম্পর্কে কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ মতুয়া মহাসংঘের পরিবার এবং মমতা বালা ঠাকুর সহ মতুয়া মহাসংঘের যে কার্যকরী সমিতি রয়েছে তাদের সঙ্গে পুরো বিস্তারিত কথা বলা হবে এবং সেই বিস্তারিত কথা বলেই এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তারা প্রত্যেকে এই বিষয়ে মতুয়া পরিবারের সঙ্গে কথা বলছেন এবং মতুয়া মহাসংঘের যে কার্যকরী সমিতি আছে তাদের সঙ্গে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এবং বীণা পানি দেবীর পরিবার তারা এই বিষয়ে কি সিদ্ধান্ত নেন সেই সমস্তটাই দেখা হবে এবং তার ভিত্তিতেই কিন্তু আগামীকাল কিভাবে শেষকৃত্য হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অভিজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। অভিজিৎ চন্দ্র আমাদের প্রতিনিধি। শর্মিষ্ঠা যেরকমটা আমাদের জানাচ্ছিলেন যে আজকে তো আমরা বোধহয় একটা ইঙ্গিত পেয়েছিলাম সন্ধেবেলা, কারণ মুখ্যমন্ত্রী যখন গিয়েছিলেন তাকে দেখতে তখন তিনি তো বললেনই যে অত্যন্ত সংকটজনক রয়েছেন বড় মা বীণা পানি দেবী এবং বেশ কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন এবং বলা যেতে পারে মাতৃহারা হলেন মতুয়ারা। প্রয়াত মতুয়া মহাসংঘের বড় মা বীণা পানি ঠাকুর। গত বছরই পালিত হয় তার জন্মশতবর্ষ, যেখানে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রয়াণে মাথার উপর
ছাদ হারালেন রাজ্যের অসংখ্য মতুয়া সম্প্রদায়ের মানুষ। জন্ম বরিশালের জব্দকাঠিতে, 1933 সালে বিয়ে হয় ফরিদপুরের ওরাকান্দির প্রমথ রঞ্জন ঠাকুরের সঙ্গে। মতুয়া মহাসংঘের প্রতিষ্ঠাতা হরিচাঁদ ঠাকুরের বংশধর ছিলেন এই প্রমথ রঞ্জন ঠাকুর। বিয়ের পর থেকেই স্বামীর সঙ্গে মতুয়ার নানা কাজের সঙ্গেই যুক্ত হয়ে পড়েন বীণা পানি। বুঝতে শেখেন সাংগঠনিক কাজকর্ম। স্বাধীনতার লড়াইয়ে যুক্ত ছিলেন প্রমথ রঞ্জন ঠাকুর। দেশ স্বাধীনের লড়াইয়ে জড়িয়ে পড়েন বীণা পানি দেবীও। সর্বশেষ তখন চারপাশ কিন্তু ভীষণভাবে উত্তপ্ত, সে কথা একেবারে ভুলে গেলেই চলবে না। এবং দেশের জন্য তখন লড়াইয়ের পাশাপাশি সংগঠন নিয়েও ভাবছেন এই দম্পতি। নানান বাধা বিপত্তি ছিল, তবুও ফিরে তাকাতে তারা শেখেননি। কারণ এগিয়ে যাওয়া ছাড়া সেই মুহূর্তে কোনো রাস্তাই বাকি ছিল না। 1947-এ দেশ স্বাধীন হলো, সেই সঙ্গে এলো দেশভাগ, তৈরি হলো নতুন সংকট। 1948 বড় ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর এবং পরিবারের সকলকে নিয়ে এদেশে চলে আসেন বীণা পানি ঠাকুর। আর তখনই শুরু হয় নতুন লড়াই। 24 পরগনায় উদ্বাস্তু কলোনি গড়ে তুললেন, নাম হলো ঠাকুরনগর। আর এখান থেকেই ক্রমে ছড়াতে থাকে মতুয়াদের মহাসংঘের কাজকর্ম। এখানেই তৈরি হয় মন্দির। ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর স্বামী প্রমথ রঞ্জন ঠাকুরের মৃত্যুর পর মতুয়া মহাসংঘের দায়িত্ব তুলে নেন বীণা পানি ঠাকুর, হয়ে ওঠেন মতুয়াদের বড় মা। আর সেই বড় মা তখন থেকেই খ্যাতির একেবারে শীর্ষে। বলা যেতে পারে যে মতুয়াদের মাথার উপর ছাদ হয়ে দাঁড়ালেন তিনি। নানা বিপদে আপদে তিনি হয়ে ওঠেন মতুয়াদের আশ্রয় এবং ভরসা। বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক কাজকর্মের সঙ্গেও বারবার সক্রিয়ভাবে যুক্ত থেকেছিলেন তিনি। কিন্তু বয়স তো বাড়ছিল, আর তার পাশাপাশি বার্ধক্যজনিত সমস্যাও বাড়ছিল। বড় ছেলে কপিল কৃষ্ণ ঠাকুরকেই বেছে নিলেন তার উত্তরসূরি হিসেবে। 2014 অক্টোবর মারা গেলেন কপিল কৃষ্ণ ঠাকুর। ছেলের মৃত্যু যন্ত্রণা সারা জীবনের সঙ্গী হয়ে রইল তার, তবু শক্ত হয়ে দাঁড়ালেন তিনি। মতুয়া মহাসংঘ যাতে কোথাও ভেঙে না পড়ে সেদিকে তখনও তার সতর্ক দৃষ্টি। ততদিনে রাজ্য রাজনীতিতে নিজেদের গুরুত্বপূর্ণ একটা জায়গা করে নিয়েছে এই মতুয়ারা। কিন্তু পরিবারের মধ্যেও রাজনৈতিক মতাদর্শের বিরোধ বেড়েছে। বড় ছেলের পরিবার যখন তৃণমূলে, তখন ছোট ছেলে যোগ দিয়েছে বিজেপিতে। বেড়েছে দুই ঘরের দূরত্ব। দুই রাজনীতির মানুষের মধ্যে ভাগ হয়ে গেলেন কি বড় মা? জিজ্ঞাসা ছিল মতুয়াদের মধ্যে। তবু বড় মা তো ছিলেনই এবং বড় মার মতোই রইলেন। 2018 দুর্গাপুজোর অষ্টমী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় বাবু, ঠিক কি কি কর্মসূচি আপনারা ঠিক করলেন, কি ধরনের পরিকল্পনা এবং শেষকৃত্য সম্পর্কে যদি আমাদের একটু জানান। মমতা ঠাকুর রয়েছেন, তিনি আমাদের সাংসদ, তিনি রয়েছেন, তারা প্রোগ্রাম ঠিক করছেন। কেন মারা যাওয়ার কয়েক ঘন্টা বাদে রাখতে হয়, তো এই নিয়মকানুনটা মানছে এখানে বিজেপি। তারপরে তারা হ্যান্ড ওভার করবেন, তারপরে সকালবেলা সেটা ঠাকুর বাড়ি যাবে। তারপরে তার পরিবারের লোকজন ঠিক করছেন যে তারা কিভাবে নিজে করবে। দেহ কি আজকে তাহলে এসএসকেএমেই থাকছে? অবশ্যই, এখন তো রাত্রিবেলা একটা দুটোই ছাড়বে। আচ্ছা, রাত দুটোই নিয়ে গেতে এসএসকেএমে কোনো লাভ থেকে ওখান থেকে কোনো ইয়ে হবে না। সকালবেলা নিয়ে গেলে অগণিত ভক্তরা দেখতে পাবেন, অগণিত ভক্তরা আসবেন, সেইভাবে করা হবে। তারপরে ওর বড় বৌমা আছেন মমতা ঠাকুর, তিনি করবেন, তার নাতনিরা আছেন করবেন, স্বাভাবিক তার বাড়ির লোকজনরা তার ঠিক করবেন। আমরা নিয়ে যাওয়া সরকারের পক্ষ থেকে আমরা করবো। এই একটা অপূরণীয় ক্ষতি হলো। একটু আগে যখন সন্ধ্যেবেলা যখন মুখ্যমন্ত্রীও গিয়েছিলেন, তখন বলছিলেন যে আপনি কিভাবে ছেলের মতো সবসময় পাশে ছিলেন, এবং আমরা যতটুকুনি জানি যে মতুয়ারা কিন্তু সবসময় এই বড় মাকে বেঁচে থাকা ঠাকুর বলতেন। সেক্ষেত্রে এটা কত বড় একটা ক্ষতি বলে আপনার মনে হয়? একটা বলতে পারি যে বেঁচে থাকা ঠাকুর বড় মা ছিলেন, শেষ ঠাকুর আমাদের। মতুয়া ধর্মকে সারা ভারতবর্ষে স্প্রেড করা, মতুয়া ধর্মের মানে সারা আজকে বাংলার বিভিন্ন জায়গায় প্রচার করা বড় মার একটা বিরাট ভূমিকা ছিল। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে বড় মায়ের সম্পর্কটা ছিল মা আর মেয়ের সম্পর্ক। যখন কথা বলতে পারতেন ভালো করে, তখন জিজ্ঞেস করতেন মমতা কেমন আছে, মমতার শরীর কেমন আছে। তখন দিদি বাংলার মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। অনেক অনেক দিন ভালো থাকবে, অনেক বড় বড় কাজ করবে, ও একদিন মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হবেন, এই কথা বলতেন বড় মা। বোধহয় প্রায় দীর্ঘ 20 বছরের সম্পর্ক। 20 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সম্পর্ক। এর আগে 8 বার অসুস্থ হয়ে ইয়েতে ভর্তি হয়েছে বেলভিউতে।
8বারই দিদি নিজে তদারকি করেছেন, এসছেন, এলাকায় এসছেন, পরের দিন এসছেন, তারপরের দিন দিদি এসছেন, মমতা দিদি। মানে অকল্পনীয় তার সাথে সম্পর্ক ছিল। এই সম্পর্কে এই যে কি ক্ষতি হলো, এই ক্ষতি আমরা পূরণ করতে পারবো কিনা জানি না। বলতে পারি জীবন্ত ঠাকুর চলে গেল আমাদের কাছ থেকে। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের সঙ্গে কথা বলছিলেন। এবং শর্মিষ্ঠা, যেরকমটা আমরা জানলাম যে আজ রাত্রেবেলা কিন্তু বড়মার দেহ থাকছে এসএসকেএমে এবং আগামীকাল যে যে পরিকল্পনা রয়েছে বা কর্মসূচি রয়েছে সেটা ভবিষ্যতে জানা যাবে এবং আগামীকালই হয়তো শেষ শ্রদ্ধা জানাতে অগণিত মতুয়া সম্প্রদায়ের যে সমস্ত মানুষজন রয়েছেন, ভক্তজন রয়েছেন, তারা আসবেন। এবং আজ এসএসকেএম হাসপাতালে মৃত্যু হলো। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন দীর্ঘদিন ধরে। প্রথমে কল্যাণীতে ভর্তি ছিলেন, তারপরে এসএসকেএম এ তাকে স্থানান্তর করা হয়। এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চন্দ। অভিজিৎ, এই মুহূর্তে স্বাভাবিকভাবেই তার পরিবারের সদস্যরা উপস্থিত হয়েছেন এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও আমরা কথা বললাম। তিনি বললেন যে আজকে রাতে সেখানেই রাখা হবে বড় মায়ের মরদেহ। আগামীকাল ঠিক কি কি সূচি রয়েছে বা তার পরিবারের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মিলেছে? কিভাবে তারা শেষকৃত্য সম্পন্ন করবেন বড় মার? মতুয়া মহাসংঘের বড়মা বীণাপানি দেবী তার কিছুক্ষণ আগে প্রয়াণ ঘটেছে এবং বলা যেতে পারে যে তার পরিবার এখন পুরোটাই ওপরে রয়েছেন, অর্থাৎ আইসিইউতে, মেন ব্লকের যে আইসিইউ এসএসকেএম হাসপাতালের, সেখানেই তারা উপস্থিত রয়েছেন। মমতা বালা ঠাকুর সহ অন্যান্য পরিবারের সদস্যরা তারা ওখানে উপস্থিত রয়েছেন। পাশাপাশি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও সেখানে উপস্থিত রয়েছেন। এসেছিলেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা, তিনিও সমস্ত রকম প্রশাসনিক দিক থেকে যা যা ব্যবস্থা গ্রহণ করা সমস্ত রকম আশ্বাস দিয়ে গেছেন। কিছুক্ষণ আগে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তিনি ঘোষণা করেন যে বীণাপানি দেবীর প্রয়াণ ঘটেছে। এবং বলা যেতে পারে যে একটা অধ্যায়ের শেষ হলো। যেভাবে মতুয়া মহাসংঘকে একটা উচ্চতায় নিয়ে গেছিলেন বীণাপানি দেবী, তা কিন্তু সত্যি অনস্বীকার্য। এবং যে মতুয়া সম্প্রদায়ের কথা প্রায় বাংলা কেন সারা দেশে কেউই প্রায় জানতো না, গত বেশ কয়েক বছর ধরে সেই মতুয়া সম্প্রদায় কিন্তু রাজ্য সহ সারা দেশের মধ্যে একটা উচ্চ শিখরে উঠেছিল। এবং মতুয়া মহাসংঘের বড়মা বীণাপানি দেবী তিনি গত বেশ কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন এবং যেটা দেখা গেছিল যে আগে তিনি হৃদযন্ত্রের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা এবং নিউমোনিয়ার সমস্যা নিয়ে তিনি মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে তিনি বেশ কয়েকবার ভর্তি হয়েছিলেন, আবারও সুস্থ হয়ে ফিরেছিলেন। গত বৃহস্পতিবার দিন বাড়িতেই জ্বর এবং শ্বাসকষ্ট হওয়ায় তাকে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতাল সেখানে ভর্তি করা হয়। সাংসদ মমতা বালা ঠাকুর তিনি তাকে নিয়ে যান সেখানে ভর্তি করাতে এবং সেই নিয়ে কিন্তু পরিবারের মধ্যে বিতর্ক ঘটেছিল। মমতা বালা ঠাকুরের নাতি শান্তনু ঠাকুর, মঞ্জুল কৃষ্ণ ঠাকুর, তারা এটা নিয়ে কিন্তু বলেছিলেন যে বীণাপানি দেবীর প্রায় কোনো রকম শারীরিক সমস্যা হয়নি, তাকে ইচ্ছাকৃতভাবে ভোটের মুখে এরকমভাবে ভর্তি করা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে যেটা দেখা যায় যে গত বৃহস্পতিবারের পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রবিবার বিকেলে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয় এবং আনার পরই চিকিৎসকরা তার শারীরিক অবস্থার বিবেচনা করে সঙ্গে সঙ্গে তাকে আইসিইউতে স্থানান্তরিত করেন এবং সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। গতকাল অর্থাৎ সোমবার দিনও তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল, 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। কিন্তু আজকে সকালবেলা থেকেই তার অবস্থার চূড়ান্ত অবনতি হতে থাকে, তাকে ভেন্টিলেশনে দিতে হয়, কারণ তার ফুসফুসে যে সংক্রমণ, সেই সংক্রমণকে কোনোভাবেই আটকানো যায়নি। যে অ্যান্টিবায়োটিক বা অক্সিজেন থেরাপি চালানো হয়েছিল সেগুলোর কোনোটাই কাজ করেনি, ফলে স্বভাবতই বলা যেতে পারে যে তার ফুসফুস দুটি প্রায় বিকল হতে থাকে এবং পাশাপাশি হার্টের পাম্পিং রেটও অত্যন্ত কমে যায়। 18তে নেমে গিয়েছিল তার হার্টের পাম্পিং রেট, যেটা স্বাভাবিকভাবে প্রায় 50-এর ওপর থাকার কথা এবং রক্তে অক্সিজেনের মাত্রা সেটাও উল্লেখযোগ্যভাবে কমতে আরম্ভ করেছিল। সন্ধ্যাবেলাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে তিনি বলেছিলেন যে বীণাপানি দেবীর রক্তে অক্সিজেনের মাত্রাটা অনেকটাই কমে গেছে, সেটা 60-এর মধ্যে ঘোরাফেরা করছে, যেটা কিন্তু অনেকটাই কম। স্বাভাবিক 90-এর ওপরে থাকার কথা, সেটা 60-এর মধ্যে ঘোরাফেরা করছে রক্তে অক্সিজেনের মাত্রা। এবং একের পর এক অঙ্গ বিকল হতে শুরু করে, হার্ট, লিভার থেকে শুরু করে তার সমস্ত অঙ্গগুলো ধীরে ধীরে বিকল হতে শুরু করে। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা চালায়। মেন ব্লকে 24 ঘন্টা সিসিটিভি মনিটরিংয়ে সেখানে 5 জন যে মেডিকেল বোর্ডের চিকিৎসক তারা সব সময়ের জন্য বীণাপানি দেবীকে সেখানে চিকিৎসার সমস্ত রকম তারা চেষ্টা চালিয়ে যান। কিন্তু কিছুক্ষণ আগেই তার প্রয়াণ ঘটেছে এবং যেটা বলা যেতে পারে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে রাজ্য সরকারের তরফ থেকে এবং প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম কথা বলার পর আগামীকাল
কিভাবে তার শেষকৃত্য করা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এখনো পর্যন্ত কোনো রকম পরিকল্পিতভাবে মানে একদম সুপরিকল্পিতভাবে বলা যেতে পারে যে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ বড় মা বীণাপানি দেবীর এই আকস্মিক প্রয়াণ তা কিন্তু তার পরিবারের সদস্যরাও অত্যন্ত শোকাহত। অভিজিৎ, সেক্ষেত্রে এসএসকেএমে এখন কারা কারা রয়েছেন? মতুয়া সম্প্রদায়, তার পরিবারের সদস্যরা তো রয়েছেন, এছাড়া আর কারা কারা রয়েছেন এসএসকেএমে? এখনো পর্যন্ত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি সন্ধ্যাবেলার পরই এখানে উপস্থিত হয়েছিলেন এবং কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা তিনিও উপস্থিত রয়েছেন এবং কলকাতা পুলিশের বিভিন্ন ডেপুটি কমিশনার অর্থাৎ ডিসি র্যাঙ্কের অফিসাররা এবং উচ্চপদস্থ পুলিশ কর্মীরা তারা মোতায়েন রয়েছেন। এবং এটা জানা যাচ্ছে যে বনগা সহ বিভিন্ন জায়গার বিধায়করা এবং সাংসদরা তারাও এসএসকেএম হাসপাতালের উদ্দেশ্যে আসছেন বড় মা বীণাপানি দেবীকে শেষবারের একবার দেখার জন্য। এবং বলা যেতে পারে যে এসএসকেএম হাসপাতালে যে সমস্ত রোগী এবং রোগীর আত্মীয়রা রয়েছে তাদের মধ্যেও মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ রয়েছেন যারা সকাল থেকেই আজকে উদ্বিগ্ন ছিলেন এবং তারাও কিন্তু কিছুটা হলেও শোকে ভেঙে পড়েছে। অভিজিৎ, আপাতত তোমাকে ধন্যবাদ। অভিজিৎ চন্দ্র এসএসকেএম থেকে ছিলেন এবং কিছুক্ষণ আগেই প্রয়াত বড় মা বীণাপানি ঠাকুর, বলা যেতে পারে যে মাথার উপর ছাদ হারালো কয়েক হাজার মতুয়া সদস্য। পুলওয়ামা হামলার পর পাকিস্তানকে কোণঠাসা ভারতের, এবার কি মাসুদ আজহারকে গ্রেফতার করা হবে বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে? এখনো গ্রেফতার নয়, আটক করার কথা জানা যাচ্ছে। পাক সংবাদ মাধ্যম জানাচ্ছে যে তাকে আটক করা হতে পারে জৈশ প্রধান মাসুদ আজহারকে। এবং যেটা মনে করা হচ্ছে যে কোণঠাসা একেবারে পাকিস্তান এবং ভারতের যে চাপ, সেই চাপের কাছেই মাথা নত করে হয়তো এই ধরনের একটা পদক্ষেপ করতে চলেছে পাকিস্তান। টেলিফোনে রয়েছেন नौदरी ब्यूरो चीफ शैलेंद्र वांगडू। शैलेंद्र जी, इस बारे में क्या जाना जा रहा है? देखिए, एक बड़ा कदम है पाकिस्तान की ओर से। हालांकि आपको बता दें कि इससे पहले पाकिस्तान की ओर से कहा गया कि जमात उद दावा और फलाह इंसानियत को बैन किया गया है, लेकिन कल जब पाकिस्तान की गृह मंत्रालय की वेबसाइट पे वो ऑर्डर अपलोड हुआ तो उसमें वो उनको खाली वॉच लिस्ट में रखा गया था। इसी बीच अब खबर ये भी है कि जल्द ही जमात उद दावा और फलाह इंसानियत को ऑफिशियली बैन किया जाएगा पाकिस्तान में। वहीं साथ साथ बात करें जैश ए मोहम्मद की, तो जैश ए मोहम्मद को लेकर भी एक पाकिस्तान के गृह सचिव की ओर से बयान आया है कि जैश ए मोहम्मद के साथ साथ जो पाकि प्रोस्क्राइब्ड ऑर्गेनाइजेशंस हैं उनके करीब 44 लोगों को आज गिरफ्तार किया गया है, जिसमें मौलाना मसूद अजहर के भाई का भी नाम शामिल है और मौलाना मसूद अजहर के बेटे भी का भी नाम इसमें शामिल है। और ये भी कहा जा रहा है कि अगले 24 घंटे के अंदर मौलाना मसूद अजहर को भी हिरासत में लिया जा सकता है। तो ऐसे में कहीं ना कहीं जो अंतर्राष्ट्रीय दबाव पाकिस्तान पर है, ये भी जाना जा रहा है कि पाक जो पीएम है इमरान खान इस बारे में कुछ खुलासा करने वाले हैं अगले 24 घंटे में। इस बारे में कुछ पुष्टि हो रही है क्या? देखिए, अभी तक जो कार्रवाई की जा रही है वो जैश ए मोहम्मद और बाकी जो तंजीमें हैं उनके लोगों के खिलाफ हो रही है, जिसमें मौलाना मसूद अजहर के भाई का भी नाम है। लेकिन अब माना जा रहा है कि अगले 24 घंटे के अंदर इमरान खान जो है मौलाना मसूद अजहर को लेकर भी कार्रवाई पर अंतिम मोहर लगा सकते हैं। तो ऐसे में उम्मीद की जा रही है कि पाकिस्तान पर जो अंतर्राष्ट्रीय दबाव लगातार बन रहा है उसके चलते पाकिस्तान अब कार्रवाई कर रहा है और आखिरकार अब मौलाना मसूद अजहर पर भी कार्रवाई हो सकती है। लेकिन भारत फिलहाल इसकी औपचारिक घोषणा का इंतजार कर रहा है। हालांकि भारत ये कह रहा है कि वो आतंकवाद के खिलाफ जो लड़ाई है वो उसको जारी रखेगा और पाकिस्तान पर दबाव बरकरार रखेगा। जी शुक्रिया। একদমই বিশ্বমঞ্চে কোণঠাসা আর এই পরিস্থিতিতে ফের নড়ে চড়ে বসতে বাধ্য হলো ইসলামাবাদ, এটা বলাই যেতে পারে। পাক সরকারের দাবি তারা 44 জন জঙ্গিকে নিজেদের হেফাজতে নিয়েছে, যার মধ্যে রয়েছে জৈশ এ মোহাম্মদের মাথা মাসুদ আজহারের ছেলে এবং ভাই। মাসুদ আজহারের ভাই পুলওয়ামা হামলার অন্যতম মাস্টারমাইন্ড। হেফাজতে নেওয়ার নামে কি জঙ্গিদের নিরাপত্তা দেওয়ার কৌশল পাকিস্তানের? উঠছে প্রশ্ন। চাপে পড়ে ফির নড়ে চড়ে বসল পাকিস্তান। পাক সরকারের দাবি 44 জন জঙ্গিকে তারা হেফাজতে নিয়েছে। এর মধ্যে রয়েছে জৈশের মাথা মৌলানা মাসুদ আজহারের ছেলে হামাদ আজহার এবং ভাই মুফতি আব্দুল রউফ। এই রউফই পুলওয়ামা জঙ্গি হামলার অন্যতম মাস্টারমাইন্ড। সোমবারই পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি দাবি করেন, সন্ত্রাস দমন করে পাকিস্তানের ভাবমূর্তি উজ্জ্বল করতে যা করার তা করা হবে। এতেই জল্পনা তৈরি হয় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে জৈশের মাথা মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গির তকমার প্রস্তাবেও কি এবার তাহলে সায় দেবে পাকিস্তান? এরই মাঝে 44 জন জৈশ জঙ্গিকে হেফাজতে নেওয়ার দাবি পাক অভ্যন্তরীণ মন্ত্রীর। ইসলামাবাদের দাবি তারা সিদ্ধান্ত নিয়েছে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
সেই মতো মুফতি আব্দুল রউফ এবং হামাদ আজহার সহ নজরদারিতে থাকা নিষিদ্ধ সংগঠনের ৪৪ জনকে তদন্তের স্বার্থে হেফাজতে নেওয়া হয়েছে। মুম্বাই হামলার পরেও কিন্তু জাকিউর রহমান লখভি এবং মাসুদ আজহারের মতো জঙ্গিদের হেফাজতে নিয়েছিল তৎকালীন পাক সরকার, কিন্তু তারপর তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। তারা দিব্যি পাকিস্তানে রয়েছে। এবারও কি সেরকমই হবে? পাক অভ্যন্তরীণ মন্ত্রকের সচিব আজম সালমানের কথা সেই ইঙ্গিতই মিলেছে, কারণ তার দাবি বিদেশ মন্ত্রকের মাধ্যমে তারা রউফ আজহারদের বিরুদ্ধে প্রমাণ চেয়েছে, সেটা না পেলে তাদের ছেড়ে দেওয়া হবে। তাহলে কি এ সবই নাটক? কূটনীতিকদের একাংশের দাবি, সতর্কতামূলক আটকের নামে অনেক সময় জঙ্গিদের নিরাপত্তা দিয়েছে পাকিস্তান। এক্ষেত্রেও সেই আশঙ্কায় কি জোরালো হচ্ছে না? নিউজ 18 বাংলা।